নমস্কার বন্ধুরা, রুমার গল্পের দুনিয়ায় আপনারা সকলে স্বাগত। আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প একটি উত্তরণের দলিল। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন শুরু করছি আজকের গল্প একটি উত্তরণের দলিল। গল্প পাঠে আমি রুমা। দুপুরের বিশ্রামের সময় হঠাৎ ঝনঝনিয়ে ফোন বেজে ওঠাটা সুপর্ণা বিশেষ বিরক্তিকর বলে মনে করে। তাতে নাকি তার প্রেশার চড়ে যায়, হার্ট ট্রাবল হয়। শ্রমিকের সঙ্গে তাই চুক্তিপত্র সম্পাদন করা আছে। তার অফিস থেকে দৈনিক যে ফোনটা আসা নিশ্চিন্ত বরাদ্দ সুপর্ণা, সেটা যেন সুপর্ণা বেলা 2টোর মধ্যে পায়। ব্যাস, তারপরই সুপর্ণা রিসিভারটা নামিয়ে রেখে নিশ্চিন্ত হয়ে পালঙ্ক শায়িনী হবে। বেলা 4টে পর্যন্ত তার বিশ্রামের সময়। এই সময়টুকুর মধ্যে কোনো মতেই তাকে ডিস্টার্ব করা চলে না। কাজের মেয়ে বৃন্দাকেও কড়া নির্দেশ দেওয়া আছে, বেলা 4টে বাজার আগে যেন বৌদিদির দরজায় টোকা দিতে না আসে। এই দুপুরের সময় অবশ্য বাইরের কাউকে দরজা খুলে দেওয়ার প্রশ্ন নেই, সে তো পরম নিষিদ্ধ ব্যাপার। তবে একথা বলা আছে, আইহোল দিয়ে দেখে যদি বোঝা যায় বৃন্দা যাকে বারে বারে দেখেছে এমন কোনো চেনা জানা বা নিকটাত্মীয়, তাহলে অবশ্য তাকে বাড়ির মধ্যে ঢুকতে দেবে। তবে সুপর্ণাকে তদ্দণ্ডেই সেটা জানাতে আসতে হবে না। তাকে ড্রয়িং রুমে অথবা ডাইনিং স্পেসে বসিয়ে রাখবে এবং দরকার মতো উপযুক্ত আতিথ্যও করবে। তবে বৌদি বৌদি করে হামলানো চলবে না। দরকারটাই বা কি? বৌদিদি তো কেবলমাত্র নিজের বেডরুমটির মধ্যে অর্গল রুদ্ধ করে স্বেচ্ছাবন্দিনী। বাকি সমগ্র সংসারটিই তো তোমার হাতে বৃন্দারানী। তোমার হাতেই অর্গল মুক্ত স্টোর, কিচেন, ফ্রিজ, গ্যাসের উনুন, ইলেকট্রিক হিটার, সব কিছু। এবং তার সঙ্গে দেওয়া আছে অবাধ স্বাধীনতা। অতএব বুদ্ধি খরচ করে অতিথি সৎকার করবে। তো এমন হয়েছে 2-1বার। সুপর্ণা দিকেরই কেউ হয়তো ওই 4টে বাজার আগে এসে পড়ায় বৃন্দা তাদের বসিয়ে অবস্থা বুঝিয়ে চা খাইয়ে অতঃপর টাইম মাফিক বৌদিদির দরজায় টোকা দিয়েছে। অবশ্য তাতে বৃন্দার এবং অতিথি দুপক্ষরই লাভ ভিন্ন লোকসান হয়নি। বৌদিদির অনুপস্থিতিতে যেভাবে হাঁড়ির খবর পরিবেশন করা সম্ভব হয়, উপস্থিতিতে তা সম্ভব নয়। একবার অবশ্য একটু ঘোরালো ব্যাপার ঘটে গিয়েছিল। সুপর্ণার কোনো এক মামাতো না মাস্তুতো দিদি, তা আত্মীয় বলতে তো সবই সুপর্ণার। শ্রমিকেরা সংসারে কে আছে? মধ্যমগ্রাম না কোথা থেকে যেন গ্রীষ্মের এক দুপুর রোদ্দুরে মরতে মরতে মেয়ের বিয়ের নেমন্তন্ন করতে এসেছিলেন। বৃন্দার মুখে হো সর্বনাশ, এখন তো বৌদিদিকে ডাকা চলবে না শুনে তাজ্জব। 4টে পর্যন্ত বসে থাকা তার পক্ষে সম্ভব ছিল না। বলেছিলেন, আচ্ছা বাপু, তুমি ডাকতে গেলে বকুনি খাবে, আমি ডাকছি, আমায় তো আর বকবে না। বিয়ে গায়ে হলুদ 2 দিন করে যাওয়ার কথা, গুছিয়ে বলে যেতে হবে তো। তথাপি বৃন্দা তার পথ অবরোধ করে কাতর অনুনয়ে জানিয়েছিল, এই ছাড়পত্রটি দেওয়ার অপরাধেই বৃন্দার চাকরি চলে যেতে পারে। অতএব এখন শরবত খান অথবা চা খান এবং ঘড়ি দেখতে থাকুন। তা অবশ্য তিনি করেননি। দুটো আকর্ষণীয় অফার ত্যাগ করে নেমন্তন্নপত্তরের খামের ওপর এসেছিলাম, মহারানীর দর্শন মিলল না, নেমন্তন্ন রইল, গরিবের বাড়ির ব্যাপার, সম্ভব হলে যেন যাওয়া হয়, লিখে রেখে চলে গিয়েছিলেন। শ্রমিক সে চিঠি দেখে আর ঘটনাটি শুনে ভারী অস্বস্তি বোধ করেছিল, কিন্তু সুপর্ণা অনায়াসে একটা হাই তুলে বলেছিল, তার কি করা যাবে? দিন রাত্রির 24টা ঘন্টার মধ্যে মাত্র 2টি ঘন্টা চুরি করে নিজের জন্য রাখতে যাই, সেটা কি এমনই অপরাধ?
চোরের দায়েই পড়তে হবার মতো। এই হচ্ছে সুপর্ণা, একে নিয়েই শ্রমিকের ঘরকন্যা। কপালের ফের, আজকেই যে কেন কিসের ভুলে শ্রমিকের টেলিফোন পর্ব শেষ হবার পর রিসিভারটা নামিয়ে রাখতে মনে পড়েনি সুপর্ণার। হয়তো শ্রমিক ফোন করবার সময় একটু ব্যস্ততা দেখিয়েছিল, বলেছিল 2:30টার সময় অফিসে ডিরেক্টরস মিটিং আছে, হেড অফিস থেকে কর্তারা এসেছেন, ছাড়ছি তাড়াতাড়ি। সেই জন্যেই নিত্যই ওই হেড অফিস থেকে কর্তাদের আশা নিয়ে একটা ঝাঁঝালো মন্তব্য করার জন্যে মনে মনে শব্দ নির্বাচন করছিল সুপর্ণা। করবার পর দেখল লাইন কেটে গেছে। সেই বিরক্তিতেই এই ভুল, সেই ভুলই শুল হলো। আজ 3টে নাগাদ সুপর্ণার সুখতৃপ্তির আমেজের ওপর হঠাৎ আছড়ে পড়ল ওই ঝনঝন ঝনঝন। ওহ, এ কি, এটা কি হলো? অসহ্য। সুপর্ণা কানের ওপর বালিশটা তুলে চাপা দিল। যাক, বেজে বেজে কেটে যাক। কিন্তু কি আশ্চর্য, গেল না। অথচ কত সময় ফোন ধরতে আসতে একটু দেরি হলেও কেটে যায়, ভেবে পাওয়া যায় না কে ডাকছিল। আর আজ এখন বেজেই চলল, আর ফুল ফোর্সে পাখা চালানো বন্ধ ঘরের মধ্যে শব্দটা যেন একটা জ্যান্ত বাদ্যনাদের মতো মনে হতে থাকলো। অন্তত সুপর্ণার ওই তুলনাটাই মনে এলো, যেন একটা কোনো জানোয়ার ডেকে চলেছে একটানা। অগত্যাই উঠল, ঠক করে শব্দ করে থামিয়ে দেবার জন্যই উঠল। কিন্তু কী ভেবে ওটা হাতে নিয়ে একটা ঘুম জড়ানো অ্যারিস্টোক্রেসি অলসতার গলায় বলল, হ্যালো, 296। ওহ, থ্যাংক ইউ। এস ব্যানার্জির বাড়ি? হ্যাঁ, ওকে এখন পাওয়া যাবে? বক্তার কণ্ঠে দারুণ ব্যস্ততা এবং ব্যগ্রতা, কিন্তু শ্রোতার কণ্ঠ অলস। সম্ভব নয়। আচ্ছা শুনুন, আমি এনআরএস হসপিটাল থেকে বলছি, ওকে এখন কোথায় পাওয়া যেতে পারে বলতে পারবেন? হসপিটাল শব্দটা শুনেই সুপর্ণা একটু নড়ে বসল। বলল, কোন হসপিটাল থেকে? এখন একটু থামা গলা, নীলরতন সরকার হসপিটাল। কেন, কার কি হয়েছে? এখন সুপর্ণার গলার স্বরে ঈষৎ উদ্বেগ। ঈষৎই, কারণ শ্রমিককেই যখন চাইছে তখন ভয়াবহ কিছু না। তাছাড়া একটু আগেই তো শ্রমিক। সুপর্ণা বলল, এখন তো মিস্টার ব্যানার্জি অফিসে, তাছাড়া ব্যস্ত আছেন। বলুন কি ব্যাপার, আমি তার স্ত্রী বলছি। ওপারে কণ্ঠস্বর একটু সমে নামে। দেখুন, ব্যাপারটা বুঝিয়ে বলতে সময় লাগবে, অথচ এক্ষুনি এখানে কারো চলে এলে ভালো হয়। সুপর্ণার মাথার মধ্যে চড়াত করে একটা সন্দেহ ঝলসে উঠল। কোনো ফাঁদ নয় তো? কিন্তু তাহলে তো শ্রমিকেরই কিছু হয়েছে বলে সুপর্ণাকে। না, এ অন্য কিছু, রং নাম্বারের ব্যাপার হতে পারে। খুব কাটা কাটা গলায় সুপর্ণা বলল, দেখুন, ব্যাপারটা না শুনলে হঠাৎ কেউ ওখানে চলে যাবে এটা সম্ভব ভাবছেন কি করে? কোনো অ্যাক্সিডেন্টের ব্যাপার কি? এই ফোন নাম্বারটা কে দিল আপনাকে? কে দিল বললে তার উত্তর নেই। ওদিক থেকে দ্রুত উচ্চারণে যা বলা হলো তার সারার্থ হচ্ছে, ঘণ্টাখানেক আগে জন কয়েক মস্তান মার্কা ছেলে একটি জ্ঞান চৈতন্যহীন মাথাফাটা ব্যক্তিকে নিয়ে এসে বলে, লোকটিকে নাকি তারা বেলিলিয়াস রোডের মোড়ের কাছে পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে এসেছে অবশ্য প্রাণ রয়েছে বুঝতে পেরেই। নচেত একটা পথের মরাকে তারা ফালতু ট্যাক্সি ভাড়া করে বয়ে নিয়ে আসতো না। যদিও তিনি বললেন, আমাদের তো যে কোনো অবস্থায় এবং যে কোনো পেশেন্টকেই নিয়ে নিতে হয়। তবে এটা বুঝতে অসুবিধে হলো না। যথেষ্ট প্রতিরোধ সত্ত্বেও সেই হৃদয়বান ছেলেগুলোর হুমকিতেই নিতে বাধ্য হয়েছেন। আনিত রোগীটির চেহারা বেশ সম্ভ্রান্ত, পরনের স্যুটটিও নাকি রীতিমতো দামি বলেই মনে হচ্ছে। তবে সঙ্গে এমন কিছুই পাওয়া যায়নি
যাতে কোনো পরিচয় পাওয়া যায়। এমনকি কবজিতে ঘড়িটির এবং আঙুলের আংটিটির ব্যবহারের দাগটিই শুধু জানিয়ে দিচ্ছে জিনিস দুটো কিছুক্ষণ আগে পর্যন্তও ছিল, তবে এখন আর নেই। ওপারের কণ্ঠ একটু শ্লেষের হাসির সঙ্গে বলে, হয়তো যে মহাত্মারা ওই হতভাগ্যকে হসপিটালে পৌঁছে দিয়ে গেলেন তারাই ওটা মজুরি হিসেবে। সে যাক, আমাদের কাজ রহস্যভেদ নয়, কাজ হচ্ছে আহতকে বাঁচানোর চেষ্টা করা। ইমিডিয়েটলি যথেষ্ট পরিমাণে ব্লাড দিতে না পারলে বাঁচানো শক্ত। সুপর্ণা নিজেই বুঝতে পারছে না সে এতক্ষণ ধৈর্য ধরে এত কথা শুনছে কি করে। এখন কঠিন স্বরে বলল, আমাকে অবশ্য ব্যাপারটাকে জেনুইন বলে বিশ্বাস করতে হবে, কিন্তু ভেবে পাচ্ছি না এই অদ্ভুত কেসটির সঙ্গে মিস্টার ব্যানার্জির সম্পর্ক কি। সম্পর্ক? উপক্ষ দ্রুত উচ্চারণে ইংরেজি বাংলা মিশিয়ে যা বলে তার সারার্থ এই, অজ্ঞাত ব্যক্তিটির কোনো পরিচয়ের হদিশ মেলে কিনা দেখতে বাধ্য হয়ে তার বডি তল্লাশ করায় শার্টের ইনসাইড পকেটে এক ভদ্রলোকের একটা ছোট্ট ছবি পাওয়া গেছে, যে ছবির তলায় খুব ছোট্ট করে লেখা আছে দাদা। তার নিচে এই ফোন নাম্বার। তবে সেটি ফটো নয়, কোনো পেপারে ছাপা কাটিং, যত্ন করে সেলোফেন পেপারে মোড়া। তদ্দণ্ডেই ওনারা টেলিফোন অফিস থেকে ওই ফোন নম্বরের মালিকের নাম ঠিকানা আবিষ্কার করে ফেলে এই ফোনটা করছেন, কারণ নাম এস ব্যানার্জি, ঠিকানা। কিন্তু ওকে এখন কোনখানে পাওয়া যেতে পারে? কাণ্ডগুলি যদি জানান এখনই ব্লাডের ব্যবস্থা করতে না পারলে। রাগে হাড় জ্বলে গেল সুপর্ণার। বেশ বোঝা যাচ্ছে আগাগোড়াই একটা গল্প। শ্রমিককে কোনোরকম ফাঁদে ফেলার মতলবেই এমন একটি রহস্য রোমাঞ্চ সিরিজের পাতা তুলে ধরা হয়েছে। কে জানে কোথাও কোনো গুপ্তশত্রু আছে কিনা। শ্রমিকের চচ্চড়িয়ে উন্নতি দেখে অনেকেরই নিশ্চয়ই বুক চচ্চর করে। সুপর্ণা এখন একে শ্রমিকের অফিসের ফোন নাম্বার জানিয়ে দিয়ে বিপদে ফেলার সাহায্য করুক আর কি। কত রকমের ফাঁদ পাতার ব্যবস্থা থাকে জানাতে পারা যাচ্ছে না, দুঃখিত বলে বেশ শব্দ করেই রিসিভারটা নামিয়ে রাখলো সুপর্ণা। অতঃপর ঘড়ির দিকে তাকালো, 3:20। উফ, ঘুমের 12টা বেজে গেল আজ। রাগ, বিরক্তি, অস্বস্তি এবং ভয় ভয় গোছের একটা ভাব যেন মাথার মধ্যে পাক খেতে থাকে। কি জানি অতঃপর কি হতে পারে? কবে আবার কোন খবরের কাগজ শ্রমিকের ছবি ছাপাতে বসেছে? আর শ্রমিকের ছবি বুকের কোটরে বয়ে বেড়াবার মতো কোন ছোট ভাই আছে তার কোন চুলোয়? বিয়ের পর এসে ও তার কাছে কবে শুনেছিল আত্মীয় বলতে শ্রমিকের হাড় বজ্জাত, লক্ষ্মী ছাড়া, অল্প বয়সেই মদমাতাল হয়ে যাওয়া উচ্ছন্ন একটা সতাত ভাই নাকি ছিল। তো সেই গুণধর একদা নাকি শ্রমিকের বেশ কিছু টাকা পয়সা চুরি করে ভেগেছিল। শ্রমিকের মুখে কোনোদিন শোনেনি তার কোনো ভাই ছিল। কবে যেন সুপর্ণা মাস্তুতো ননদের মুখে শোনা ওই চুরি করে ভেগে যাওয়ার গল্পটা সত্যি কিনা জানতে চেয়ে শ্রমিকের কাছে কঠিন একটা আদেশ শুনতে হয়েছিল। দ্বিতীয়বার যেন আর একথা শুনতে হয় না শ্রমিককে। শ্রমিকের কাছে তার কোনো ছোট ভাইয়ের ছবি তো দূরস্থান, কোনো চিহ্নমাত্রও আছে নাকি? বৃন্দাকে বিস্ময় বিমূঢ় করে অসময়ে ঘরের দরজা খুলে বেরিয়ে এসে সুপর্ণা ডাক দিল, এই বৃন্দা, কড়া করে 1 কাপ চা বানা দেখি। কথাটা পারল সুপর্ণা একেবারে রাত্রে শোবার সময়। হেসে হেসে বলল, আজ তোমায় একটা মস্ত ফাঁদ থেকে বাঁচিয়েছি। শ্রমিক স্ত্রীর গায়ে একটা হাত রেখে হেসে বলল, যে একখানি ফাঁদে পড়ে আছি তার থেকে আর মস্ত ফাঁদ কি হবে? আজ মন মেজাজ খুব ভালো। ডিরেক্টরস মিটিংয়ের আলোচনায় শ্রমিকের ভবিষ্যতের ছবিতে আর একটু আশার আলোর আভাস। সুপর্ণা আহ্লাদে গলায় বলে, আহা, তার নয়, তোমায় ফাঁদে ফেলি এমন সাধ্য আমার? ঠাট্টা নয় মশাই, সত্যি সে এক রহস্য রোমাঞ্চ কাহিনী।
দুপুরের সময় তোমার ফোনটার একটু পরই আমার আরামের 12টা বাজিয়ে দিয়ে ঝঞ্ঝনিয়ে এক ফোন। নীলরতন সরকার হসপিটাল থেকে বলছি, মিস্টার এস ব্যানার্জিকে পাওয়া যাবে? শোনো কথা, এস ব্যানার্জি যেন বেকার, তাই দুপুরবেলায় বাড়ি বসে। বললাম নেই, পাওয়া যাবে না। তবু নাছোড়বান্দা, কোথায় পাওয়া যাবে, এক্ষুনি দরকার, এখনই চলে এলে ভালো হয়। শ্রমিক একটু অসহিষ্ণু হয়ে বলে, হসপিটাল থেকে বলছে শুনে তুমি জিজ্ঞেস করলে না কি ব্যাপার? না, জিজ্ঞেস করিনি। কি ভাবো আমাকে, হাড় বুদ্ধু? রীতিমতো জেরাই করা হয়েছে মশাই, বুঝলেন? বলে কি না, কটা মাস্তান মার্কা ছেলে রাস্তায় পড়ে থাকা একটা মাথা ফাটা আধমরা লোককে কুড়িয়ে নিয়ে গিয়ে জবরদস্তি করে হাসপাতালে ভর্তি করে দিয়ে শটকান দিয়েছে। এখন সেই হতবাগার এক্ষুনি 2-4 বোতল রক্তের দরকার। কাজেই আচ্ছা, শুনলে মেজাজ কীরকম খচে যায় বলো? একটা রাস্তার মরার ব্লাডের দরকার, তাতে এস ব্যানার্জিকে চাই কী জন্যে? শ্রমিক এতক্ষণে অবশ্য আর আলস্যের ভঙ্গিতে শুয়ে নেই, উঠে বসেছে। তাই চোখ মুচকে বলে ওঠে, কীরকম লোক বলেছে? ওহ, সে নাকি খুব রেসপেক্টেবল চেহারার ভদ্রলোক, পরনে দামি স্যুট, তার সঙ্গে কিছু নেই, এমনকি ঘড়িটা আংটিটাও লোপাট। যাকে বলে অজ্ঞাত পরিচয়। যারা গচিয়ে দিয়ে গেছে তারাই সব লোপাট করেছে আর কি। তবে তার জামার ইনসাইড পকেটে সযত্নে রাখা একটা খবরের কাগজের থেকে কাটা ছবির নিচে আমাদের ফোন নাম্বার। আমাদের ফোন নাম্বার? ছবির নিচে? কি ছবির নিচে? চটপট বলো না, তুমিই বা এমন রহস্য রোমাঞ্চ করছো কেন? বাহ, কথাগুলো কম নাকি? লোকটার সঙ্গে তর্কাতর্কি করতে করতে তো আমার দুপুরটাই মাটি। ছবিটা নাকি একজন ভদ্রলোকের, তার নিচে নাকি ছোট্ট অক্ষরে লেখা দাদা। ওনারা তাই সেই দাদা রহস্য আবিষ্কার করতে টেলিফোন অফিসে খোঁজ করে। কি কি লেখা আছে বললে? স্প্রিংয়ের মতো ছিটকে ওঠে শ্রমিক। আমি আর কি বলবো, ওরাই বলল, লেখা আছে দাদা। লেখা রয়েছে দাদা? শ্রমিক হঠাৎ সুপর্ণার বালিশের ওপর এলিয়ে রাখা হাতটা প্রায় খামচে ধরে বলে ওঠে, আর তুমি আমায় তক্ষুনি ফোন করে জানালে না? বাহ, চমৎকার! একটু আগেই না বলছিলে ডিরেক্টরস মিটিং আছে, সে সময় ফোন করলে তুমি ধরতে, পরে ওই মোক্ষম সময় ডিস্টার্ব করার জন্য আমার ফাঁসির হুকুম হতো না? থামো, তারপর কি বললো ওরা? কি আবার বলবে? ওই একটাই কথা, এক্ষুনি যথেষ্ট পরিমাণে ব্লাড দেওয়া দরকার, না হলে বাঁচানো শক্ত, অতএব মিস্টার ব্যানার্জিকে চাই। ওহ, তুমি তাই শুনে নিশ্চিন্ত হয়ে আবার বিছানায় গা গড়ালে কেমন? শ্রমিকের স্বরটা একটা হিংস্র জন্তুর আর্তনাদের মতো শোনায়। শ্রমিক মাথার চুলটা মুঠোয় চেপে ধরে তেমনি স্বরেই বলে, কটার সময় ফোন করেছিল? বললাম তো 3টে নাগাদ। সুপর্ণাও এখন উঠে বসেছে, অবহেলার গলায় বলে, হাসপাতালে ব্লাডের অভাবে রোজই তো 2-4টে রোগী খতম হচ্ছে, আর সেটা জানো না তাও নয়। তবে এত কি? আমি বলছি, ব্যাপারটার সঙ্গে আদৌ আমাদের কোনো সম্পর্ক নেই। নির্ঘাত ওই ফোন নাম্বারটাতেই ভুলভাল। আর না হয়তো যা বলছিলাম কোনো চক্রান্তকারীদের চক্রান্ত, ওই কেসটার সঙ্গে তোমায় জড়ানোর মতলব। আফটার অল লোকটাকে তো খুনই করতে চেয়েছিল কেউ, মরেই গেছে ভেবে হয়তো রাস্তায় ফেলে। ও কি, এখন আবার কাকে ফোন করতে যাচ্ছ? শ্রমিক সে কথার উত্তর দেয় না, এগিয়ে যায় ঘরের কোণের ব্র্যাকেটে রাখা টেলিফোনটার দিকে। সুপর্ণা আর ধৈর্য রাখতে পারেন না, এগিয়ে এসে শ্রমিকের হাতটা চেপে ধরে বলে, পাগল হয়ে গেলে নাকি? এই রাত 10:30টায় কোথায় কাকে ফোন করবে তুমি? তখন কে ফোন করেছে তার ঠিক নেই। সে লোক এখনো ডিউটিতে আছে? তাছাড়া তার নামটা পর্যন্ত জানো না তুমি? ঘরের গাদায় ছুঁচ খুঁজতে বসবে? শ্রমিক হাত ছাড়িয়ে কড়া গলায় বলে, নামটুকু জেনে নেওয়াও যখন দরকার মনে করনি, তখন তাই খুঁজতে হবে বই কি। আশ্চর্য, তোমার হলোটা কি? গল্পটা তোমায় বলাটাই দেখছি ভুল হয়েছে।
ব্যাপারটা জেনুইন বলে বিশ্বাস করতে বসছো কেন? কোথায় কোন প্রাণের ছোট ভাই ছিল তোমার, যে দাদার ছবি বুকে বয়ে বেড়াবে? ভাই বলতে তো সেই এক গুণধর মহাপুরুষ। শাট আপ! হঠাৎ চেঁচিয়ে উঠে সুপর্ণাকে একটা ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে রিসিভারটা হাতে তুলে নেয় শমিক। ডায়ালের পর ডায়াল করে চলে, মাঝে মাঝে হ্যালো হ্যালো করতে করতে। হ্যাঁ, তারপর শমিকের গলার আস্ত স্বরের কথা শোনা যায়। হ্যাঁ, আমি শমিক ব্যানার্জি বলছি। আমার দুর্ভাগ্য, আমি এইমাত্রই জানতে পারলাম। কখন? ও, ঘন্টা দুই আগে। কাইন্ডলি ডেড বডিটা আর কিছুক্ষণ রাখতে পারবেন? ও, পুলিশকে খবর দেওয়া হয়েছে? তাদের জন্য অপেক্ষা করছেন? ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। রিসিভারটা নামিয়ে রেখে শমিক নিঃশব্দে তাড়াতাড়ি বাইরে বেরোবার উপযুক্ত পোশাক গায়ে চড়িয়ে নেয়। ঘরে যে জলজ্যান্ত একটা মানুষ রয়েছে এবং মিনিট কয়েক আগে তার সঙ্গে রীতিমতো একটা দুর্ব্যবহার করা হয়েছে, তার চিহ্ন মাত্র বোঝা গেল না শমিকের ব্যবহারে। ও যেন একটা খালি ঘর থেকে বেরিয়ে গেল। চুপ করে বসে থাকলো সুপর্ণা নামের অতি বাচাল মেয়েটা। 7 জন্মে হে ঠাকুর করে না, এখন এক মনে হে ঠাকুর করে চলেছে। যেন গিয়ে জব্দ হয়, যেন দেখে মরাটা জন্মে চোখে না দেখা একটা লোক, যেন বোকা বনে ফিরে আসতে হয়। শাট আপ! এ শোধ না নিয়ে ছাড়বে সুপর্ণা? না, সত্যি আমারই মস্ত একটা ভুল হয়ে গেছে। ওই ফোনের গল্পটা ওর কাছে না করলেই হতো। কে জানতো এমন ক্ষেপে যাবে। পুলিশ এসে গিয়েছিল। মৃতের মুখের চাদর খুলে ধরল ওরা। শমিক নির্নিমেষে তাকিয়ে দেখল, মৃত্যুর পর বোধহয় মাথার ব্যান্ডেজ খুলে নিয়েছে। মনে মনে অতি নিভৃতে উচ্চারণ করল, সমু, সমিত। লোকে নাকি চরম হিংস্রতায় গাল দেয়। আমার মরা মুখ দেখবি। কখন দিয়েছিলি তুই গালটা তোর দাদাকে? তারপর অকম্পিত গলায় পুলিশের খাতায় লেখায়, হ্যাঁ, লিখিতভাবে শনাক্ত করছি, নিহত ব্যক্তি আমার দীর্ঘদিনের নিরুদ্দিষ্ট ছোট ভাই সমিত ব্যানার্জি। বিগত 14-15 বছরের মধ্যে ওর কোনো সন্ধান আমার জানা ছিল না। কেন নিরুদ্দেশ হয়ে গিয়েছিল সে কথার আমি কি উত্তর দেব? হয়তো খেয়াল, হয়তো উচ্চ আশার প্রেরণা, আমি জানি না। তবে মৃতের সম্পর্কে যে কোনো রকম দায়িত্ব নিতে আমি প্রস্তুত। আমার নাম ঠিকানা বলছি, লিখে নিতে পারেন। এই নেম কার্ডটাও রাখতে পারেন। না, আপাতত কিছুই করার নেই। লাশকে মর্গে নিয়ে গেল। দেখছে মাথার পেছন থেকে কোনো ভারী জিনিস বসিয়ে খুনের চেষ্টাই করা হয়েছে এবং সম্পূর্ণ অজ্ঞাত আততায়ীর ব্যাপার। তবু মর্গে নিয়ে যাওয়া এবং পোস্টমর্টেমের নিষ্ঠুরতা। ট্যাক্সি চালককে গন্তব্যস্থল বলে নিজেকে ছেড়ে দিয়ে চোখে আলো লাগা আটকাতেই দুহাতে মুখটা ঢেকে বসে থাকে শমিক। বুকের ঠিক মাঝখানটায় কে যেন ভয়ঙ্কর একটা তীক্ষ্ণ নখের থাবা বসিয়ে হৃৎপিণ্ডটাকে খাবলে তুলে নিয়েছে। সেই হু হু করে জ্বলা জায়গাটায় কিছুক্ষণ আগে শোনা টুকরো টুকরো কিছু কথা নতুন করে ছোবল মারছে। হয়তো সময়ে আরও ব্লাড দিতে পারলে বাঁচানো সম্ভব হতো। সময়ে আরও ব্লাড দিতে পারলে। সময়ে সময়ে উনি কিন্তু বলেছিলেন আপনার স্ত্রী কথা বলছেন। এই যে এই ছবিটা, এটা পুলিশের কাছে দেওয়ার কথা। তবে আপনি যখন স্বীকার করছেন আপনি নিহতের দাদা, তখন না, ফটো নয়, বোধহয় ইংরেজি কোনো দৈনিকে ছাপা একটা পুরনো ছবি। ছবিটা তো দেখছি আপনারই। হৃৎপিণ্ড উপড়ে ফেলার ভয়ঙ্কর এই ক্ষতটায় জোরালো প্রলাপ দিতে চেষ্টা করে শমিক। কি কি বললে? ওই হতবাগা ছেলেগুলোর সঙ্গে আমি মিশি কেন? কেন ওরা মানুষ নয়? ওহে শমিক ব্যানার্জি, তুমি তোমার আভিজাত্যের গজদন্ত মিনারে বসে থাকো। শমিক ব্যানার্জি রাস্তার লোকের সঙ্গেই মিশবে। ওহ, গার্জেনগিরি! সম্পর্ক তো শতাতো ভাই, তার আবার এত কি? আহা,
ইস, কবে আমার মা মরেছিল তুমি আমায় দেখভাল করেছিলে, তাই আমার মাথাটা কিনে রেখেছো না? কেন, বাবা ছিল না আমার? আমার 10-12 বছর পর্যন্ত বাবা ছিল, তবে সব ক্রেডিটটা নিজে নিতে চাও কেন হে? কি? আমার গালে থাপ্পড়? ড্রিঙ্ক করেছি বলে থাপ্পড়? বেশ করেছি, ড্রিঙ্ক করেছি। সুমিত ব্যানার্জি নাবালক নয়, মনে রেখো। সে খুব সভ্য বলেই ওই থাপ্পড়টার জবাব পেলে না তুমি। সুমিত ব্যানার্জি নাবালক নয়। চাপিয়ে চলো সুমিত ব্যানার্জি, আরও যত প্রলেপ আছে তোমার স্টকে চাপিয়ে যাও ওই জ্বলে যাওয়া ক্ষতটার ওপর। সময়ে আরও ব্লাড দিতে পারলে হয়তো। হ্যাঁ, বাড়িটা বেচে আমার শেয়ারের টাকাটা আমায় দিয়ে দাও। আমি আর তোমাদের এই পচা গলা সোনার ভারতবর্ষে থাকতে চাই না। নেহাত ছোট্ট বাড়ি নয়, হাফ হাফ শেয়ার, কম হবে না। কি কি বললে? বাড়িটা আমার বাবার নয়, তোমার মায়ের বাবার? তোমার মায়ের আর কোনো ভাই বোন ছিল না বলে তার বাবা? এ কথা আমি বিশ্বাস করব? ইউ আর লায়ার। এ দলিল জাল দলিল। জোচ্চোর ঠক, তোমায় আমি কোর্টে দাঁড় করিয়ে ছাড়ব। মদমত্ত এই জড়িত কণ্ঠের আরও তীব্র কটু সব বাক্যস্রোতকে উজান বেয়ে টেনে টেনে নিয়ে আসতে চেষ্টা করছে শ্রমিক ব্যানার্জি নামের ঘাড় গুঁজে বসে থাকা লোকটা। বর্তমানের এই জ্বলে যাওয়া হৃৎপিণ্ড উপড়ানো গভীর গহ্বরটা কিছুটা বুঝিয়ে ফেলা যায় মাটি দিয়ে, বালি দিয়ে, জঞ্জাল দিয়ে। বাবা, এই তো কোর্টে দাঁড়ানোর শাসানিতে সুরসুর করে বাড়িটা বিক্রি করা হয়ে গেল। বাড়ি আমার বাবার নয়, ওনার মায়ের বাবার। মামদোবাজি, জোচ্চোর, লায়ার। আমি বাইরে চলে গিয়ে জীবনে উন্নতি করতে চাই, তা পছন্দ নয়। কেমন হবেই তো, বইমাত্র ভাই আবার কত হবে, লোক দেখিয়ে আদর দেখানো। উনি আমার পায়ে শেকল বেঁধে রেখে আমার হিতৈষী সাজতে চাইছেন। সমু, তুই বুঝতে পারছিস না, তুই উচ্ছন্নে যেতে বসেছিস। যারা তোর বন্ধু সেজে বসে আছে তারা তোর শত্রু রে। ওসব সেন্টিমেন্টের খোঁচা দিয়ে সুমিত ব্যানার্জিকে কাট করতে পারবে না। কি আশ্চর্য, এত মাটি, এত বালি, এত ছাই, সব ভেসে যাচ্ছে যে। গহ্বরটা তো বুঝছে না। চোখের সামনে ছবির গোপাল ঠাকুরের মতো বড় সুন্দর একখানা মুখ বলে উঠল, দুধ খেলে চকলেট দেবে? ঠিক আছে, দাও তবে। ফুলের মতো একখানা পাতা হাত এগিয়ে আসে। ইস, ওষুধ খেতে আমার দায় পড়েছে, খাবই না। না খেলে ডাক্তারবাবু বকবেন। তুমি খেয়ে নাও তাহলে, বলবে সমু খেয়েছে। কাঁচের মতো চোখ, মুক্তোর মতো দাঁত। দাদা, দাদা, আমাদের ক্লাসের একটা ছেলে না কি দুষ্টু জানো, অন্য ছেলের টিফিন খেয়ে নেয়। দাদা, আমার একটা ট্রাইসাইকেল নেই কেন? ওদের রয়েছে, আমার চাই, কিনে দেবে তো? বাবাকে বলো না কিন্তু, বাবা যা রাগী। ধুলোমাটির স্তর ঠেলে উঠে আসছে এই কাঁচের মতো চোখ, মুক্তোর মতো দাঁত। কি করে তবে শ্রমিক এই ভীষণ যন্ত্রণাটা সহ্য করবে? সময়ে আরও ব্লাড দিতে পারলে। সমু, সমু, এত বছর তো তুই আমার জীবন থেকে হারিয়ে গেছিলি। আমি তো দিনে একবারও তোর মুখ মনে করিনি। মনে পড়েনি তোর কোন মুখটা মনে আনতে হবে। ওই ঝকঝকে কাঁচের মতো চোখ, উজ্জ্বল হাসির আলো ঝলসানো মুখ। দাদা, কি প্রাইজ দেবে বলো? ক্লাসে ফার্স্ট, অঙ্ক, বাংলা, ইংরেজি সবটাতে। নাকি সেই কালচে কুটিল চোখ দুটো আর অবজ্ঞা বিকৃত মুখ? দাদায় হয়েছেন তো মাথা কিনেছে। বুঝতে না পেরেই বোধ হয় তোর সব মুখগুলোই মুছে ফেলে বসেছিলাম। তুই তার শোধ নিলি, দাদাকে ডেকে নিয়ে গিয়ে রক্তহীন পাংশু মরা মুখটা দেখালি।
অথচ আমার গায়ে কত রক্ত। কিন্তু সমু, তুই এত ভয়ঙ্কর নিষ্ঠুরভাবে আমায় হারিয়ে দিলি কেন? তুই 5-7 বছর আগে, কবে, কোন কর্মসূত্রে, তুচ্ছ কোন একটা খবরের কাগজে ছাপা তোর দাদার ছবিটা এতদিন ধরে তোর হৃদয়ের নিভৃত গভীরে রেখে বয়ে বেরিয়েছিস শুধু দাদাকে একদিন হারিয়ে মজা দেখবি বলে? এর থেকে তো অনেক কম নিষ্ঠুর মনে হয়েছিল তখন সমু, যখন তুই বাড়ি বিক্রির সব টাকাগুলো নিয়ে চলে গিয়েছিলি আলমারির লকারের সেই জায়গাটায় একটা চিরকুট লিখে রেখে দিয়ে। সবগুলোই নিয়ে যাচ্ছি, মনে হচ্ছে দরকারে লাগবে। তোমার শেয়ারটা ভবিষ্যতে সুদে আসলে শোধ করে দেওয়ার চেষ্টা করব। সেই শোধটা করতেই আসছিলি বুঝি? কেন কেন এত নিষ্ঠুর হবার দরকার কী ছিল তোর সমু? দাদাকে এতখানি হারিয়ে দেবার কী দরকার ছিল? ট্যাক্সিটা একটা সাড়া করল, বাড়ির কাছে এসে গেছে। নেমে এলো সমীক। সমীককে এখন বাড়িতেও স্বীকার করতে হবে সে সত্যিই হেরে ফিরে এসেছে। বৃথা এতক্ষণ পরিশ্রম করে এলো। সুপর্ণার কথাই ঠিক, সে ছবিটা সমীকের নিজেরই ছবি, তথাপি একটা নষ্ট ভ্রষ্ট জীবনের উত্তরণের দলিল। এতক্ষণ আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প একটি উত্তরণের দলিল। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আমার গল্প পাঠ ভালো লাগলে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিতে ক্লিক করবেন, তাহলে আমার চ্যানেলে পোস্ট করা নতুন গল্পের নোটিফিকেশান আপনারা তক্ষুনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরের দিন আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে আপনাদের কাছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।